প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার রায়ের দিনে ইউনূস গোপনে কে করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। জাতি, পুরো দেশ বা জাতিকে একটা মিথ্যা কোর্ট বা আদালত এবং একটা মিথ্যা সরকারের মাধ্যমে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে একটা মিথ্যা রায়ের নাটকীয় দিন তৈরি করেছে আজকে 17 নভেম্বর। একদিকে এই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের এমনকি পৃথিবীরও দৃষ্টি থাকবে ওদিকে, যে শেখ হাসিনা রায় দিচ্ছে, রায় নিয়ে কি হচ্ছে কিংবা কি রায় হবে এটি নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। কারণ এই রায়, এই সরকার, এই কোর্ট এক খোঁচাতে উল্টে যাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আমাদেরকে সাফার করাবে। আজকে যখন রায় নিয়ে বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী ওদিকে দৃষ্টি, তখন ডক্টর ইউনূস গোপনে বাংলাদেশের একটি সমুদ্র বন্দরের একটি অংশ এবং একটি নদী বন্দর লিজ চুক্তি করছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে, অবিশ্বাস্য দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হবে আজ সোমবার। আমরা যে সময় কথা বলছি ততক্ষণে এই চুক্তিটা হয়তো হয়ে গেছে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এদিন সকালে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। একই দিন বিকেলে ঠিক একই স্থানে এই ইন্টারকন্টিনেন্টালেই ঢাকার অদূরে কেরানীগঞ্জের নৌ টার্মিনাল নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। পানগাঁও নৌ টার্মিনাল 22 বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে 33 বছর মেয়াদী। এই মেয়াদ আরো 15 বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে। এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধন নেদারল্যান্ডসে। লালদিয়া প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে 62 দিন সময়সীমা ধরা হয়েছিল। তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র 2 সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে লালদিয়া চরে টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও সে সময় কোনো তাড়াহুড়া ছিল না, স্বাভাবিক গতিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছিল। তবে 4 নভেম্বর এপিএম টার্মিনালস লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দাখিলের পরই অস্বাভাবিক দ্রুত গতিতে কাজ এগিয়ে নেয় বন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। বন্দর বিষয়ে অভিজ্ঞ 2জন ব্যক্তি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। তারা জানান, এই ধরনের চুক্তি খুব সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয়, কারণ চুক্তির কোনো শর্তের কারণে দেশের স্বার্থ সুরক্ষিত না হলে পরে তার খেসারত দিতে হতে পারে। যার বড় উদাহরণ রয়েছে দক্ষিণ আফ্রিকার জিবুতিতে। সেখানে 2004 সালে একটি টার্মিনাল নির্মাণে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে জিবুতির যে চুক্তি হয় তার শর্তগুলো ছিল অপারেটরের অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের পক্ষে। পরে জিবুতি সরকার চুক্তি বাতিল করলেও ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়। আদালত জিবুতি সরকারকে সুদসহ $385 মিলিয়ন ক্ষতিপূরণ এবং সত্ত্ব বাবদ আরো $148 মিলিয়ন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য নির্দেশ দেন। তাহলে বুঝুন যে, ধরে নিন যে এটি একটি অবৈধ সরকার। অবশ্যই অবৈধ সরকার। এটি যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স, বারবার এই বিষয়টা চলে আসে, সুপ্রিম কোর্টের রেফারেন্সেও গঠিত হয়ে থাকে, তবুও এই সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই।
আমি আমার বন্দরকে বিদেশিদের হাতে দেব নাকি দেশি অপারেটরদের চালাবো? আমার দেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক সরকার, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে। কিন্তু হঠাৎ করে একটা রেফারেন্সের মাধ্যমে গড়ে ওঠা সরকার কোথা থেকে এসছে, আবার কদিন পরে এদের খুঁজে পাওয়া যাবে না। তারা বিদেশিদের সাথে চুক্তি করতে উঠে পড়ে লেগেছে। এই চুক্তির পেছনে কি আছে? এই চুক্তির পেছনে নিশ্চয়ই বড় ধরনের লেনদেন আছে। গতকালকে একটি কন্টেন্টে বলেছিলাম যে ডক্টর ইউনূস কোনো ধরনের উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড না করেও আমাদের কাঁধে গত 16 মাসে ঋণের বোঝা চাপিয়েছে 14% বেশি। আওয়ামী লীগের সময় কাজকর্ম ছিল, গতি ছিল, উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড ছিল, ঋণ করেছে বিদেশ থেকে, অভ্যন্তরীণ উৎস থেকে। কিন্তু ডক্টর ইউনূস গত 16 মাসে কেন ঋণ করবে? কেন? ওই যে ঋণ করবে, এই যে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, টাকা পয়সা মেরে বিদেশে পাচার করতে হবে। অন্যদিকে দেশের যে অভ্যন্তরীণ উৎস থেকে আয়ের সবচেয়ে বড় খাত রাজস্ব আয়, সেই রাজস্ব আয় করতে পারে না ডক্টর ইউনূস, যার দরুন ঋণ করে। আর এই যে চুক্তিগুলো করছে, এই চুক্তিগুলো করার দায়িত্ব কে দিয়েছে এই সরকারকে? এগুলো কেন করছে? এগুলো করছে, এখানে বড় ধরনের লেনদেন আছে। এই চুক্তিগুলোর সাথে যারা জড়িত তারা বড় ধরনের লেনদেন, এই সরকারের টপ টু বটম, ডক্টর ইউনূস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত। না হলে এই ধরনের দেশবিরোধী চুক্তি কেন হবে? এবং অত্যন্ত অবিশ্বাস্য দ্রুততায় 2 সপ্তাহের মধ্যে এই চুক্তির যাবতীয় কর্মকাণ্ড করা হয়েছে। আজকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর, এবং দিনটাকে খেয়াল করুন, কোন দিনকে বেছে নেওয়া হয়েছে। যেদিন দেশ জাতি একটা বিশৃঙ্খলার মধ্যে থাকবে, একটা ম্যাসাকারের মধ্যে থাকবে, দৃষ্টি অন্যদিকে থাকবে, ঠিক সেই দিন এই চুক্তির দিনটাকে বেছে নেওয়া হয়েছে। চুক্তি করা হবে, কিন্তু আমি হলফ করে বলতে পারি এই চুক্তি থাকবে না। এই চুক্তি, যেহেতু এটি একটা অবৈধ সরকার এবং এটি নন ডিসক্লোজার চুক্তি, গোপন চুক্তি, এই গোপন চুক্তির মধ্যে যে কর্তৃপক্ষ আগ বাড়িয়ে এসে চুক্তি করছে, বিদেশি কর্তৃপক্ষ, তারা তাদের স্বার্থটা পুরোপুরি মিট আপ করে নিয়েছে। ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার এসে এই চুক্তি বাতিল করে, তাহলে তারা সালিশি আদালতে যাবে। সালিশি আদালতে গিয়ে বিচারের রায় কোনটা হবে? যেহেতু চুক্তির গদগুলো তাদের পক্ষে, সেহেতু তাদের পক্ষে রায় যাবে। তারা যদি বন্দর অপারেটর করতে নাও পারে, তারা বিনিময়ে বাংলাদেশের সেই সময় যে সরকারি থাকুক না কেন, একটা বড় ধরনের, এই যে জিবুতির উদাহরণ দিলেন বিশ্লেষকরা, বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে। আমরা এমন ক্ষতির মধ্যে পড়েছি। আপনি চিনুন, বাংলাদেশের মানুষ আপনারা চিনুন, ডক্টর ইউনূস গংকে চিনুন। যেদিন জাতি, দেশ আরেক দিকে ব্যস্ত ইন্টেনশনালি, সেই দিন বন্দর লিজ দেবার গোপন চুক্তি করা হচ্ছে। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর ইউনূসের পরিষদ। তারা কি করছে দেখুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।